নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আমি এর মধ্যেই মাকে গিয়ে নিয়ে আসছি। এখনও পর্যন্ত যাওয়ার পরিকল্পনা, পরশু দিনেতে যাচ্ছি মাকে নিয়ে আসতে। সেটা কালকেও হতে পারে, আমি যবে গাড়ি পাবো তার উপর ডিপেন্ড করছে। তো মাকে জানিয়ে দেওয়া হয়ে গেছে, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। মার মতামত আর এক্ষেত্রে কিছু নিচ্ছি না। আমার দাদার সাথে কথা হলো সকালবেলাতে, দাদাকেও বললাম যে তাদের পক্ষেও এই মুহূর্তে সেফ নয় বাড়ি থেকে বেরোনো। সব মিলিয়ে মিশিয়ে আমরা কেউ এখন মুভ করছি না বাড়ি থেকে। আর এটাকে যারা সার্জিক্যাল স্ট্রাইক ভাবছেন, সেটা কিন্তু বোধহয় নয়। সার্জিক্যাল স্ট্রাইক নয়, সার্জিক্যাল স্ট্রাইক যাই হোক, সেটা এখানে আলোচনার বিষয় নয় আর কি। আমার মেয়ে আজকে স্কুলে যাচ্ছে, তাদের স্কুলে কিছু ট্রেনিং হবে, সেই জন্য এটা একটা সারা জীবনের অভিজ্ঞতা। সেটা ওর আমার মনে হলো যে ও সেটাকে সঞ্চিত থাকা উচিত। আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে একদম প্রপার ড্রেস করে টিফিন নিয়ে যেরকম স্কুলে যায় আর কি, সেরকমভাবেই ও স্কুলে গেছে। তা এখন বাজে 7:23, নিচে তো নেমে গেছে। আমি তো ফোনে কথা বলছিলাম, এখন তো অসংখ্য ফোন করতে হবে আমাকে মাকে, প্রথম কথা। তারপর আরও এদিক ওদিক, সামনে ডাইনে বায়ে, সামনে পেছনে অনেককেই ফোন করতে হবে। তো করছি আপাতত। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। দিন কোন দিকে যায়, আমার এই ঘরটাকে একটুখানি গোছাতে হবে। এই ঘরটাতে একটু এখন আপাতত আছে, সেখানে মা থাকবেন, একটু মায়ের থাকার মতো করে দিতে হবে। এই তো। তো চলুন আপাতত দেখা যাক সারাদিন কোথায় যায়। দুটো ওভেনে চড়ানো হল, যে একই জিনিস, গোবিন্দভোগ চালের ভাত। এটাতে প্রথমে শুধু বুমবাদার চড়িয়েছিলাম। মানে একটা প্রেশার পড়ে যাওয়ার পর বাবা বলেছেন বাবাও খাবেন, তার জন্য নিচের থেকে আর একটা নিয়ে এলাম, নিয়ে এসে এটা বসিয়ে দিয়েছি। আর এখানেতে আমার হাজব্যান্ড খাবেন হচ্ছে, এটা আমার শ্বশুরমশাই খাবেন অমলেট, হয়ে গেছে। আর এটা হচ্ছে বুম্বা দাদার ডবল ডিমের পোচ, হয়ে গেছে। এটা হয়ে গেছে, এটা এখন একটু হলেই হয়ে যায়। এরা যাচ্ছে ডাক্তারের কাছে। আমার হাজব্যান্ডের শরীরটা ভালো নেই, কয়েকদিন হলো, তা সেজন্য বাবা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু বলেছেন একটু তাড়াতাড়ি চলে আসতে, তাহলে আসলে উনি বেরোবেন, চেম্বার করবেন, যাচ্ছে তো সব বাড়িতে। তো তো এখন ব্যাপারটা হচ্ছে, সেখান থেকে বুম্বাদা ডাইরেক্ট চলে যাবে ইউনিভার্সিটি, ওর কাজ আছে। তো যার ফলে দুজনেই একটু ভারী খেয়ে নিলেন। শ্বশুরমশাই চলে আসবেন, আদিত্যকে নিয়ে যাচ্ছেন, কিন্তু বুম্বাদা ওই দিক দিয়ে আর কোনো একটা কিছু ধরে চলে যাবে ইউনিভার্সিটি। তো আলপনা দিয়ে এইমাত্র ঢুকলো, আর আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়ার পরপরই উনি বেরোতে পারেন না। অন্তত পক্ষে 8 ঘন্টা খানিক সময় একটু বিশ্রাম দিতে হয়, সেটার জন্য তো তাড়াহুড়ো করছিলাম আর কি। নিচে যাই। আমার কালকে রাত্রে একদম ঘুম হয়নি। মিনামাসি ঢোকার পরপর মিনামাসিকে কী রান্না হবে সেটা বলে দেওয়ার পরই আমি ঘন্টা দেড়েক শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। কারণ তার আগে আমার নিজের শরীরটা মনে হচ্ছিল দুল ছিল, আমি আর পারছিলাম না। আমি বুঝলাম আমি যদি এক্ষুনি না শুয়ে পড়ি তাহলে আর আমি টানতেও পারবো না, আর যদি মনের জোরে টানতে শুরু করি তাহলে কখন জেগে ধবার সরে পড়বো, তাহলে আর ওঠা মুশকিল হবে। সেই জন্য শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম, এবং সেটা খুব ভালো হয়েছে। উঠে এখন আমার ফ্রেশ লাগছে। এখন আমি যেটা করব, আমার প্রচুর কাজ আজকের দিনে, মেয়ের আসতে এখনও অনেকক্ষণ সময় বাকি, যার ফলে মিনামাসি বেরিয়ে গেছে দেখলাম। এত স্পিডে রান্না করে, তবে করে দিয়ে গেছে যা যা বলেছিলাম, মোটামুটি সবই করেছে। তো মামনিও ঘর মুছে দিয়ে গেছে। আমি এখন গিজারটা চালালাম, চানে যাব। চান করে বেরিয়ে আগে আমি ভিডিওটাকে এডিট করব, তারপর কাজে লাগবো। কোনো রকম পিছুটান রেখে কাজ করব না, আমাকে ওই ঘরটাকে একটু রেডি করতে হবে। তবে যেটা হয়েছে যে মা বলে দিয়েছেন যে হাঁটুতে সমস্যা যেহেতু প্রচুর, মায়ের ঘর থেকে আমাদের বেসিনটা অনেকটা দূর হয়, এই ঘরটাতে কিছুতেই থাকবে না মা, জানেন। এই ঘরে থাকলে নাকি মার ঘুম হয় না। ওই খাটটা আসলে দিনহাটার খাট, মানে যে খাটটা আর কি টুকুর শোয়, সেই খাটটাতে আমার বাবা দিয়েছিলেন, ওই খাটটা নাতনিকেই দিয়েছিলেন। ওই খাটে শুয়ে শুয়ে আমার মেয়ে গল্প শুনতো,
ছোটোবেলায় দাদুর কোলে, মানে গায়ের ওপর পা তুলে দিয়ে। তো বলেছে এই খাটটা বন্ধু আমি তোমাকেই দেবো। সেই খাটটা যেহেতু দিনহাটার খাট, ওই খাটেই শুয়ে মায়ের ঘুম আসবে। মানে এমন দিনহাটা। তো ঠিক আছে, ওই খাটটা ওখানে আছে, ওই খাটটাতে শোবেন মা। তো বেসিনটা হয় দূরে, যার ফলেতে আমাকে দুটো বড় বড় বালতি নিতে হবে। বালতি হয়তো ঘরে আছে, কিন্তু মগও কিনতে হবে, মানে যেটা আর কি মাথায় অনেক কিছু ঘুরছে, তো যার ফলে এই সময় কথা হয়তো বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। তো অনেকগুলো পরিকল্পনা, অনেকগুলো কাজ, সেগুলো সব আমি আজকের মধ্যে যতটা পারি করে রাখবো। হ্যাঁ, কালকের জন্য যত কম ফেলে রাখা যায়, কারণ হতে পারে যে কালকেই আমি বেরিয়ে গেলাম, হতেই পারে। কাজেই দেখা যাক, আপাতত জলটা একটু গরম হলে চানে যাবো। মেয়ে চলে এসেছে এবং আমার আজকে ঘরে বাইরে দুটো কাজ একসাথে হবে না। হ্যাঁ, মেয়ের বাবা এবং মেয়ে দুজনেই বারণ করছে সন্ধ্যের পর বা বিকেলের পর বাইরে বেরোতে। কিছু জিনিসপত্র প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু সেটা কেনাকাটি করা যাবে না। আমি লিস্ট করে রেখে দেবো, কালকেই বেরোবো। আমি পরশু দিন যাচ্ছি দিনহাটা। আরামসে আমি সমস্ত বাইরের কাজ করে নিতে পারতাম। মক ড্রিল তো এখনও চালু হয়নি, এখন 7:30 বেজে গেল। কি জানি কি হচ্ছে কিন্তু যাই হোক, আমি এখন আমার ঘরের কাজগুলো করে নিই, বাইরের কাজ না হয় কালকেই করা যাবে। একদিনে সব হয়ে যেত, কিন্তু ঠিক আছে, যখন তারা বারণ করেছিল ঠিক আছে মেনে নিলাম। তো এখন ঘরের কাজটা, ওই ঘরটা থেকে কিছু আসবার এই ঘর ও ঘর করবো। সামান্যক্ষণের কাজ, বেশিক্ষণের নয়, মানে ধরুন ওই 25-20 মিনিটের, 20-25 মিনিটের কাজ আর কি, তার মধ্যেই হয়ে যাবে। একটু সিদ্ধান্ত বদল করা হলো বন্ধুরা। দুপুরের ঘরটাতে এবারে মাকে রাখবো না, আমরা আমাদের বেডরুমটাই ছেড়ে দেবো। আমরা হয়তো বা অন্য একটা ঘরে চলে যাব, মানে 3টে বেডরুম তো, আর একটা বেডরুমে আমরা চলে যাব। কারণ টুপুরের এখন সামনে পরীক্ষা, তো টুপুরের যে জায়গায় ও পড়ে অভ্যস্ত সেই জায়গাতে থাকাটাই জরুরি। টুপুর কিছুই বলেনি, আমরা সেটা নিজেরাই সিদ্ধান্ত, আমি এবং বাদা মিলে সিদ্ধান্তটা আমরা সেরকমই নিয়েছি। তাই আমাদের থাকার জন্য ওই ঘরটাকে যেরকমভাবে তৈরি করা উচিত আমরা সেরকমভাবেই তৈরি করছি। আপাতত মেয়ের সাথে একটু চা খাবো। আর আমি কিন্তু সামাজিক মাধ্যমে অপারেশন সিন্দুর নিয়ে খুব বেশি কিছু একটা বলছি না, যদিও একটা কমিউনিটি পোস্ট দিয়েছি এবং সামান্য একটু ক্লিপিং রেখেছি। আমরা অত্যন্ত আনন্দিত, খুশি যে ব্যাপারটা হয়েছে এবং সফলভাবে ভারতবর্ষ সে কাজটি করতে পেরেছে, এইটুকুই বলার। এর বাইরে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলতে পারছি না। আমি আগে মাকে নিয়ে আসি, তারপর যাবতীয় কথাবার্তা হবে। তো যাই হোক, এখন একটু মেয়ের সাথে কথোপকথন চালাচ্ছি, বেশ কিছু জিনিস নিয়ে মেয়ের সাথে একটু কথা আছে, তবে সেটা মায়ের আশা প্রসঙ্গ নয়, ও পড়াশুনো মূলত। তো তারপরে চলে এলাম হচ্ছে এই ঘরটাতে একটুখানি গুছিয়ে রাখতে। এই যে বড় বড় যে ব্যাগগুলো হয়েছে, সেই ব্যাগগুলো কিন্তু আমাদের কালকেতে ডিভানে, আমাদের ঘরে এটা ভরে দেওয়া যাবে, আমাদের ঘরের ডিভানেতে জায়গা আছে। এবং যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে একটা র্যাক আমি পুরোটাই খালি করে দেব, যাতে করে আমার মা এসে তার জিনিসপত্রগুলো এখানে রাখতে পারেন। গোপালের জন্য একটা স্ট্যান্ড আছে, সেটা তো খালি করতেই হবে, সেটাও করব। প্লাস আমাদের বেডরুমে মাকে থাকার মতো, মানে মা এমনি আমাদের বেডরুমটা ভালোই আছে, কিন্তু তবুও মা এসে মার ওষুধপত্র অনেক কিছু রাখার ব্যাপার আছে, সে সমস্তগুলো যাতে মা নির্দ্বিধায় করতে পারেন সে ব্যবস্থাও করে দেব। কিন্তু মুশকিলটা হচ্ছে টিভিটা চলছে না। এই মাস থেকেই আমি আমাদের কেবল কানেকশানটা কেটে দিয়েছি। তো দেখুন, আবার গিয়ে সেটাকে আমাকে আজকে বা কালকে গিয়ে সেটাকে আবার চালিয়ে নিতে হবে আর কি। মা আসছেন, মাকে তো টিভি দেখতে হবে। আমি ভেবেছি মা আসেন না, প্রত্যেক মাসে মাসে এটা শুধু শুধু টাকা দেওয়া হয়, কি করে জানবো যে এই মাসে এরকম ব্যাপার তৈরি হবে। তো একটা র্যাক খালি করে ফেলেছি এবং এই জায়গাটাতে
এগুলো সরিয়ে অন্য জায়গায় রেখে দিলাম, এবং এই বিছানার চাদর টাদর এগুলো সমস্ত কিছু আমি এখন ধুতে দিয়ে দেবো, দিয়ে বিছানার চাদরটা বদলে দিই। বদলে আমাদের নিজের, আমি বুম্বাদা শোবো। যদি খুব বেশি গরম পড়ে, এই ঘরটাতে তো এসি নেই, তাহলে সেক্ষেত্রে হয়তো আমি, টুপুর এবং মা আমাদের বেডরুমটাতে শোবো, আর বুম্বাদা হয়তো বা টুপুরের রুমটাতে শোবে। মায়ের এবং আমার মেয়ের দুজনেরই এসি লাগে না, তাহলে হতে পারে যে ওই মাকে আর মেয়েকে একটা ঘরে হয়তো বা রেখে দেবো, আর আমি আর বুম্বাদা হয়তো অন্য একটা কোথাও থাকবো। আমাদের একটু লাগে, কিন্তু টুপুর এবং আমার মা দুজনেই এ ব্যাপারে বেশ আপত্তি। আমাদের বেডরুমটা হলে মায়ের জন্য ভালোই হয়, বাথরুমটাও কাছে, বেসিনটাও কাছে, এগুলো আছে আর কি ব্যাপার। আর আমার শ্বশুরমশাইকেও কিন্তু এইভাবে আমরা আমাদের বেডরুমে থাকতে বলি, কিন্তু উনি কিছুতেই নিজের বেডরুমটা ছেড়ে ওপরে আসতে চান না। তো যাই হোক, এখন মোটামুটি কিছুটা কাজ গোটানো হলো, গোটানোর পর একটু বারান্দায় এসে বসলাম। ভালো লাগছে বেশ এই সময়টায়, বেশ মানুষজন যাচ্ছে, কথোপকথন শুনতে পাচ্ছি। উদ্দেশ্যহীন ভাবে মাঝে মাঝে এরকম একটু বসে থাকতে, নিজের মতো করে খেয়ালে থাকতে ভালোই লাগে। কিন্তু বহু কাজ পড়ে রয়েছে, তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে রান্নাঘরটুকু ঠিকঠাক করে করে নেওয়া। এই কাজটা তো প্রাত্যহিক কাজ, এটা আমার নিয়মানুবর্তিতার মধ্যে পড়ে গেছে, এটার জন্য আমার কোনো মোটিভেশন লাগে না, আমাকে করতেই হবে এই কাজটা। তো এই কাজটা করে নিই, তারপর আপনাদের সামনে আসছি। মকটেলের এক্সপিরিয়েন্স করবার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। সব জায়গায়, এটা শিলিগুড়ি, দিনহাটা, মাও বললেন দিনহাটাতেও কিছু তেমন বোঝা যায়নি। আমি অন্তত একটা সাইরেন শুনবো, সব আলো নিভে যাবে, ব্যাপারটা আমি হাতের কাছে সব মোবাইল টোবাইল খুব ভালো করে চার্জ টার্জ দিয়ে রেখেছিলাম, অ্যাকোয়াগার্ডে জল ভরে রেখেছিলাম, সবই করেছি। কিন্তু আমার মনে হচ্ছে হবো বলে, মানে হবে বলে হলো না। সেটার কারণ হচ্ছে আমি ব্যাপারটা বোধহয় ঠিকঠাক বুঝতে পারিনি, যে এতটাই জল অন্যদিন অ্যাকোয়াগার্ড এগিয়ে অবধি খালি হয়ে যায়, আজকে যেহেতু জল টল সব ভরা ছিল সেহেতু একদম একটুখানি, তবুও বাকিটুকু যেটুকু আছে সেটুকু ফিল করে রাখি। এখন গাছে প্রত্যেক দিনই জল দেবো, আজকে জল দিইনি গাছে। আমি ঠিক করেছি রাত্রেবেলায় একেবারে সবার শেষ কাজটা হচ্ছে পুরো বারান্দাটা ধুয়ে দেবো। বারান্দাটা এখন যা অবস্থা, তাতে করে যদি আমি ওই পাইপ দিয়ে ধুতে যাই, তাহলে ওই টবে তো জল পড়বেই, এবং টব থেকে মাটি নিচেও নেমে আসবে আর কি, তাহলে মাটিটা মানে বাঁকাটা একদম নোংরা হয়ে যাবে মেঝেটা। তো একদম পুরো ভিজে তো যাবই, কিন্তু কি হয়েছে, প্রচণ্ড ধুলো হয়েছে। ওই এই ভয়েতেই কয়েকদিন কিন্তু গ্রিল টিলগুলো ধোয়া হচ্ছিল না, কিন্তু আজকে দেখছি যে না, মা আসার আগে ওটা একটু করে নিই, ওটা দেরি করলে চলবে না আর কি। সেজন্য ভেবেছি যে রাত্রে একদম শোয়ার আগে এই পোশাকটা তো আমাকে ছেড়েই শুতে হবে, সুতরাং ওই কাজটা করে নিই। আমার আর আজকে জল ঘাটতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দূর বাবা, কালকে সকালেতেই করবো। আসলে কি, সকালে না গ্রিল টিলগুলো ধুয়ে দেওয়ার ক্ষেত্রে রাস্তায় জল পড়ে, তো রাস্তা দিয়ে পথচারীরা যায়, তাদের অনেকের ক্ষেত্রে গায়ে জল পড়লে অসুবিধা হয়, সেটাও একটা কারণ যে এখন করে দিলে ভালো হতো। দেখি হয়তো বা করে দিতেও পারি, কিন্তু হয় না যে একটা সময় পর আর ভালো লাগে না, এখন আমার সেরকমই মনে হচ্ছে যে করেই ফেলবো হয়তো, জানি না। এইসব কথাগুলো ব্লগে তো বলা খুব চাপ, কিন্তু আমার মাঝে মাঝে না ভীষণ কষ্ট হয়। কষ্টটা আজকে বলে নয়, চিরকালই। আমার তো বহু 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 বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভিডিও, সংবেদনশীল মানুষ তারা, না হলে তারা নাগাড়ে আমার সাথে জুড়ে থাকতে তো পারতেন না। আমি কাউকে আঘাত করার জন্য কিছু বলছি না, কিন্তু এই যে এই ধরনের পরিস্থিতি যখন ভারতবর্ষের সাথে হয় বা হয়েছে, মানে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয় যে বাংলাদেশ ঠিক কেন পাকিস্তানকে সাপোর্ট করে? বাংলাদেশের জন্ম কিভাবে হয়েছিল, বাংলাদেশ দেশটা কিভাবে স্বাধীন হয়েছিল, সে তো অনেক দিনের ইতিহাস নয়, মানে বহুদিন আগে প্রজন্মে প্রজন্ম বিস্তৃত হয়ে গেছে, তেমনটা তো নয়। কে তাদেরকে স্বাধীন করেছিল, কি পরিপ্রেক্ষিতে করেছিল, মেয়েদের সাথে কি হয়েছিল, মানুষের সাথে কি হয়েছিল, মানে সে সমস্ত কথাগুলো ভাবা যায় না। বাড়িতে ঢুকে পাক সেনারা বলছেন, মানে বাড়ির মেয়েদেরকে, বাড়ির পুরুষদের, হতে পারে সে তার মা, হতে পারে সে তার বোন, তাদের ধর্ষণ করো, তাদের কেউ না করলে তাদের গুলি করে মারা, মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া, এগুলো তো একজন দুজনের ক্ষেত্রে হতে পারতো না। মানে কি নৃশংস, কি চরমতম অসভ্যতামি, মানে অসভ্যতামি শব্দটা তো মানে আমার মুখে এলো, মানে শিউরে উঠতে হয়। আর এই গল্প তো ছোটোবেলা থেকে শুনে আসছি। সেই সময় তো ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা টালমাটাল ছিল, সারা বিশ্ব যেরকম এখন ভারতবর্ষের সাথে অধিকাংশ বড় বড় দেশগুলো আছে, তখন তো সেটা ছিল না। তা সত্ত্বেও
ভারত তো এগিয়েছিল, একমাত্র এগিয়েছিল। 3,500 সেনানী ভারতীয় মানুষ তারা বাংলাদেশে শহীদ হয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেল সবাই। শুধু ধর্মীয় পরিপ্রেক্ষিতে এখন যে বেলুচিস্তানের সব ঘটনাগুলো, বেলুচ স্বাধীন হলে জানা যাবে যে পাকিস্তান এদের সাথেও একই রকম কাণ্ড করেছে। তাহলে বাংলাদেশিরা কী চেয়েছিলেন? তারা কি ওই অবস্থার মধ্যেই থাকতে চেয়েছিলেন? সেটা কি কাম্য ছিল? তারা তো স্বাধীনতা চেয়েছিলেন। হওয়ার পর এখন এই রকম কেউ করে? মানে ধৈর্য ধরতে 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 জানি না কোন যে রাষ্ট্রনায়ক হয়েছেন বাংলাদেশে, তার তো 84 বছর বয়স। তিনি তো এই সময়গুলোকে প্রত্যক্ষ করেছিলেন। কি আমাদের মাইন্ডকে ট্রেন করা, এটাকেই কি বলে? একটা কথা, এটা ঠিক যে আমার যে ধর্মের মানুষ, আমার তার প্রতি দুর্বলতা থাকবে, এটা তো খুব স্বাভাবিকভাবেই হবে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তো সেটা হতে পারে না, তাই না? সে কাকে করছি, কোন পরিপ্রেক্ষিতে করছি, তাদের সাথে আমাদের পূর্বতন কী সম্পর্ক ছিল, তারা আমাদের সাথে কি করেছে, মানে যাবতীয় তথ্যাদি ভুলে গিয়ে, মানে এটা কি স্বাভাবিক? আমি সত্যি জানি না, এটা স্বাভাবিক নয়। একটা দেশ এইভাবে উন্নত হতে পারে না। সত্যি কথা হচ্ছে, প্রকৃত শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায়। এগুলো তো প্রকৃত শিক্ষার লক্ষণ নয়। সেই সময়টা কি বাংলাদেশকে কাছে গিয়ে ভারতবর্ষ জমি দখল করেছিল? করলে কি কিছু করার ছিল তাদের? না তো। তাহলে মানে এটা কেন হচ্ছে? একদিন দুদিন তো নয়। মানে আমি আজকে দেখছি যে বাংলা চ্যানেলগুলোতে, মানে কমেন্টগুলো দেখছিলাম, লাইভ যখন চলছে তাতে কমেন্ট, কথাটা হচ্ছে শিক্ষা আনতে হবে, প্রগতি আনতে হবে, তবে অবস্থানের পরিবর্তন হবে। বেলুচিস্তানের যে এখন তাদের স্বঘোষিত যে প্রধানমন্ত্রী, তিনি তো একজন মহিলা, তারা বলছেন যে পাকিস্তানের মতো মুসলিম নিধন অন্য কোনো দেশ করেনি। এরা এতটাই বাজে। শুধু কি হিন্দুকে মেরেছে? ইতিহাস খুব সহজলভ্য এদের। আমি সত্যি বুঝতে পারি না কিছু কিছু জিনিস, আমার কিছুতেই হিসেব মেলে না। হয়তোবা আমি আমার নিজের মতো করে ভাবছি। যাই রাজনীতি থাকুক না কেন, যাই ঘটে যাক না কেন, সব কিছুর আগে পরে এটা তো কোনোভাবেই মেলে না, মেলানো যায় না। আমি কি চাই যে ভাষায় আমি কথা বলি, আমার এত বন্ধু রয়েছেন বাংলাদেশে, আমি কি চাই যে এই সমস্ত মানুষদের বলবো যে তারা গদ্দার দেশের লোক? কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেদিকে দুদিন পর মানুষ যদি সেটা বলে, না এখনও ভাবতে চাই আমার সোনার বাংলা। মানে আমি সত্যি ভাবতে চাই, ইনফ্যাক্ট আমি ভাবিও, জানেন, মানে বাংলাদেশের নিজের ভাষার প্রতি ভালোবাসা, শহীদের প্রতি ভালোবাসা, নববর্ষ উদযাপন, আমি এখনও বলি, জানেন, মাঝে মাঝে আমার ইচ্ছে করে আমি বাংলাদেশে যাই, বিশেষ বিশেষ দিনে আমি বাংলাদেশে যাই। ভাষা দিবসের যেটা মানে আমার খুব ইচ্ছা, কিন্তু এইগুলো দেখে পরে আর ভাল লাগে না। দেশের লোকগীতি, বাংলাদেশের লোক সংস্কৃতি তুলনাহীন, মানে রত্নভাণ্ডার যাকে বলে, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সত্যি মনে হয় আমার ব্যক্তিগতভাবে যে বাংলাদেশে না এরকম কয়েকজন জননেতা উঠে আসুক, যারা যুবক, যারা দেশটাকে ভালোবাসে, বুদ্ধিমান, কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে তাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রয়েছে। এই রকম মানুষ অত বড় একটা দেশে, মানে একটা এত কোটির দেশে নেই, অন্তত খানকুড়ি মানুষ নেই, এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু যে সমস্ত মানুষেরা স্বার্থান্বেষী হয়, নিজের টুকু ছাড়া কিচ্ছু বোঝে না, তারা না এই ধরনের বিষগুলো ক্রমাগত 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 মানুষের মাথায় ঢালতে থাকে। এদের কাছে নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু ইম্পর্টেন্ট নয়। এদের কাছে দেশের জনগণ কীট পতঙ্গের থেকে বেশি কিছু হয় না। এত ভালো একটা দেশ, এত মানে সব দিক থেকে প্রভূত উন্নতি করতে পারে এরকম একটা দেশ, ভারতবর্ষ যাদের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায়, এরকম একটা দেশ, সে কী হয়ে যাচ্ছে আমার সত্যি খারাপ লাগছে। আগের প্রধানমন্ত্রীকে প্রথম দিকে ঠিকঠাক লাগতো, তারপরে এই যে ছেলেগুলোকে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরে ফেলার পর এটা কি সমর্থনযোগ্য? মানে সত্যি সত্যি একটা সঠিক বা কয়েকজন সঠিক জননায়কের অভাবে দেশটা ভুগছে। এটা একটা ব্যাধি। আমার নিজের দেশের মতো না হলেও প্রতিবেশী দেশ হিসেবে আমি দেশটাকে সত্যিই ভালোবাসি। এত সুন্দর সুন্দর লোকগীতি, আমার শুধু মাথায় ওটা ঘুরে। এত সুন্দর সুন্দর কৃষ্টি, এত সুন্দর সুন্দর গান। এক্ষুনি একটা গলায় গান এসে যাচ্ছিল। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।
যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।